দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করছি নিশ্চয়ই বেশ ভালো আছেন এবং এই সময়টা আপনারা বেশ ভালো কাটানোর চেষ্টা করছেন। একটা বিষয় আমাদের সমাজে এখনো বেশ আমরা ফেস করি বা আমাদেরকে অলওয়েজই এই জিনিসটার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে নারীদের ক্ষেত্রে যখন কোনো সফলতা আসে তখন সেই সফলতাটাকেই শুধু আমরা সেলিব্রেট করতে চাই, কিন্তু সেই সাফল্যের জায়গায় পৌঁছানোর পেছনে যতটুকুন কষ্ট, হার্ডওয়ার্ক, ডেডিকেশন, সেই সাথে স্যাক্রিফাইস থাকে, সেটা আমরা কয়জন জানতে চাই। সেটাই আমরা আজ জানবো আমাদের আলোচনায়। এবং এই আলোচনা করবার জন্য আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি কিন্তু তার জায়গাটা বেশ নিজেকে বারবার প্রমাণ করেই অর্জন করে নিয়েছেন। আমার মনে হয় যে আমরা আর যদি বেশি কথা না বলে তাকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করে আপনারা বুঝতেই পারবেন যে আমরা কার কথা বলছি, কে আমাদেরকে আসলে বাংলাদেশকে বেশ গর্বের একটা জায়গায় নিয়ে গেছে। আমরা এমন একজনের কথা বলছি যিনি একাধারে একজন মডেল অভিনেত্রী এবং বেশ রিসেন্টলি তিনি বিশ্বের দরবারে আমাদেরকে, বাঙালিদেরকে মাথা উঁচু করি আরেকবার দাঁড় করিয়েছেন। আমন্ত্রণ জানাচ্ছি মডেল অভিনেত্রী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় তানজিয়া জামান মিথিলাকে। কেমন আছেন আপু? ভালো আছি, বাট অনেক ইন্টারভিউ দিতে দিতে আমার গলা বসে গেছে, এমনিতে ভালো আছি। আচ্ছা, হওয়াটাই বেশ স্বাভাবিক। আপনাকে প্রথমেই অনেক অনেক অভিনন্দন জানাই রকস্টারের জন্য। এবং আপনি এর আগে একটা চলচ্চিত্র করেছেন, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশে করা হয়েছে, কিন্তু এটাই অ্যাকচুয়ালি প্রফেশনালি বা একদম মিডিয়া অ্যাপিয়ারেন্সে প্রথম চলচ্চিত্র আপনার আমাদের দেশে নিজেকে প্রুভ করার জায়গায়। এবং আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার এন্ট্রিটা বেশ বোল্ড ছিল। অনেকে হয়তো অবাক হয়েছেন, কিন্তু আমরা কিন্তু অবাক হইনি, কারণ আমরা কিন্তু জানি যে আপনার কনফিডেন্সের জায়গাটা থেকে আপনি কতখানি ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং এবং অনেস্ট, সেটা কিন্তু আপনি বারবারই প্রমাণ করেছেন বোল্ড কোনো স্টেপের মাধ্যমেই, যেটা হয়তো বা আমাদের গতানুগতিক সামাজিকতা একটু অন্যরকমই দেখিয়েছে। তবুও জানতে চাই রকস্টারের এই যে সফলতা, সেটাকে কিভাবে সেলিব্রেট করছেন? অবশ্যই খুব ভালো লাগছে, এবং আমার আগের মুভিটা তো আসলে ওটিটি প্ল্যাটফর্মে গিয়েছে, তো পুরোপুরি সিলভার স্ক্রিনে নিজেকে ফার্স্ট টাইম দেখবার মতো এক্সপিরিয়েন্স আমি নিতে পারিনি। বাট এই মুভির ক্ষেত্রে আসলে টোটালি এক্সপিরিয়েন্সটা আমার জন্য একদম নতুন ছিল, এবং দর্শক আমাকে খুব ভালোবাসা দেখিয়েছে এবং স্টিল দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা নায়িকার জন্য ইটস এ বিউটিফুল স্টার্ট। তো আমার জন্য এটা এর থেকে ভালো ঈদ গিফট আর হতে পারে না। এবং অনেক ভালোবাসা তো আপনি অলরেডি পেয়েছেন আপনার বিউটি পেজেন্টের মাধ্যমে, ওই গল্পে আমরা পরে যাবো। রকস্টারের জন্য আসলে ভালোবাসাটা কি তার থেকে বেশি পাচ্ছেন কিনা? রকস্টারের জন্য আসলে আমি ভালোবাসা পাচ্ছি যারা মুভি লাভার, যারা মুভি দেখে, স্পেশালি বাংলা মুভি দেখে, সাকিব খানের মুভি দেখে, এবং মুভির কিন্তু একটা আলাদা ফ্যানস আছে অবশ্যই। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে আমি নতুন অনেক ফ্যানস পেয়েছি যারা আসলে অ্যাড হয়েছে আমার মিস ইউনিভার্সের ফ্যানদের সাথে এবং মডেলিং এর ফ্যানদের সাথে। নতুন আপনার পরিবারটা আরো বড় হয়েছে, আপনার ফ্যান বেস যে পরিবারটা সেটা আরো বড় হয়েছে। সেই জায়গা থেকে অবশ্যই বেশ ভালো লাগার একটা কাজ। তো আমি এটা জানতে চাই, আমার পার্সোনাল কিউরিওসিটি, সেটা হচ্ছে যে রকস্টারের শুটিংটা কি আপনি যে ইন্টারন্যাশনাল একটা স্টেজে গেলেন আমাদেরকে রিপ্রেজেন্ট করতে, তার আগেই করা হয়েছিল নাকি আসার পরে করা হয়েছে? না, আমি আসবার পরে অফার পেয়েছি। আচ্ছা, অফার পাওয়ার পরে ওদের সঙ্গে মিটিং করছি। যখন আমি অফার পেয়েছি আমি তখন জানতাম না কার সঙ্গে মুভি করছি। আচ্ছা, তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে তাহলে মিটিং করি। আমি মিটিং আগে শুনি, আই ওয়াজ 50-50 যে আমি করব কি করব না। ঠিক আছে, স্ক্রিপ্ট আগে গেছে আপনার কাছে? না, স্ক্রিপ্ট দেওয়ার আগে ওরা আসলে আমার সাথে বসছে যে অ্যাকচুয়ালি আপনি কিছুই খুব একটা ক্লিয়ার ছিলেন না। আর মিস ইউনিভার্স জার্নির পরে আমি অ্যাকচুয়ালি অনেকদিন রেস্টে ছিলাম। আমি ওই সময় কারণ ঠিক একটা টাইম গেছে। হ্যাঁ, এবং আফটার মাই মিস ইউনিভার্স জার্নি আমার বেশ কয়েক মাস ডিপ্রেশনও হয়েছিল। আচ্ছা, তো ওটার পরে আমার লাইফে কখনো কোনো ডিপ্রেশন হয় নাই, মানে ওটার পরে ওটা এত বড় জিনিস ছিল। অফকোর্স। এবং কোনো একটা জায়গা থেকে আমার কাছে আই ফিল বিট্রেড, যে কোনো উই অলসো ফিল দ্য সেম। হ্যাঁ, তো আর সেখানে তো আমি আসলে রিপ্রেজেন্ট করেছি, আমার আপনার উপর আরো বেশি ছিল, মানে আমাদের সবার রেসপন্সিবিলিটিস আপনার উপর। তো আসার পরে আমার আসলে ডিপ্রেশনে আমি গিয়েছিলাম, মানে যেটা আমি কখনো লাইফ এক্সপেরিয়েন্স করিনি। তো তখন আমাকে মুভির অফারটা দেওয়ার পরে আমি লাইক ঠিক আছে কাজ করব কি করব না দেখি মানে অলরেডি একটু যেহেতু ডিমোটিভেটেড ছিলেন যে এত হার্ড ওয়ার্ক করলাম, এত কিছু করলাম, বাট সেটা তো আসলে আপনার কিছু করার নেই, আপনার কোনো হাত নেই, আমরা নিজেরাই দেখেছি, আমরা নিজেরাই জেনেছি সেই বিষয়টা। তো তারপর গিয়ে মিটিং করতে গিয়ে আমি শুনেছি যে সাকিব ভাইয়ের সাথে, তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমাকে স্ক্রিপ্ট শেয়ার করো। তারপর আমি দেখেছি, আমার কাছে ক্যারেক্টারটা মনে হয়েছে যে খুব ইন্টারেস্টিং, আমি এটা করতে পারবো, মানে আমার জন্য এটা ইজি হবে অন্যান্য ক্যারেক্টারের থেকে। তো তখন আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে লেটস ডু ইট, লেটস স্টার্ট। আচ্ছা, এই ক্যারেক্টারটাতে আপনার কাছে কি মনে হয়েছে সবথেকে বেশি হেল্প কি করেছে, আপনার গ্ল্যামার নাকি আপনার অ্যাক্টিং স্কিল? আই থিঙ্ক অ্যাক্টিং করতে না পারলে
মুভি স্ক্রিনে গ্ল্যামার্স মুভি ফ্যান্সরা দেখতে চায় না, তো এখানে গ্ল্যামার্সের সাথে আমার কাছে মনে হয়েছে অ্যাক্টিং পার্টটাও দুইটাই আসলে ভ্যালুজ অ্যাড করে আমার কাছে মনে হয়। অবশ্যই তাই আপু। আমরা মানে এখনো যেহেতু রকস্টার সব জায়গায় মানে রক করছে, সো তবুও আমরা একটু রকস্টারের ট্রেইলারটা ছোট করে আমাদের দর্শকদেরকে দেখিয়ে নিয়ে আসতে চাই যে আসলে কি কি আছে যে দর্শকরা এখনো সময় পায়নি, এবং যেটা হয় এখন আসলে মুভির টিকিট পাওয়াটা খুব টাফ হয়ে যায়। সো সেই জায়গা থেকে আমাদের দর্শকদের আকৃষ্ট করবার জন্য আমরা একটুখানি দেখিয়ে নিয়ে আসবো রকস্টারের ট্রেইলারটা। দর্শক চলুন দেখে আসি রকস্টারের ট্রেইলারটা ছোট করে। বাহ, বেশ চমৎকার। আচ্ছা, রকস্টারে অভিনয় করার বিষয়টা আমরা জানলাম যে কোন বিষয়টা আপনাকে বেশি টেনেছিল, এবং আপনি আপনার জায়গায় আপনার ক্যারেক্টারকে প্রপার জাস্টিস করেছেন, দিয়েছেন দর্শকদেরকে উপহার। খুব সুন্দর একটা কাজ। আপু, মিস ইউনিভার্সের জার্নিটা নিয়েও আমরা একটু কথা বলবো। অনেক কিছু জানবার আছে এই বিষয়ে, আমারও বেশ কিছু জানবার আছে, এবং আমার মনে হয় যে এই যে এতগুলো মানুষের রেসপন্সিবিলিটি, এক্সপেকটেশনস কাঁধে নিয়ে এত ডিফিকাল্ট সময় আপনি পার করেছেন, তার মধ্যে বেশ কিছু সিকোয়েন্স আমরা দেখেছি যেখানে আপনাকে ওখানেও নিজেকে প্রুভ করতে হয়েছে। আমাদের দেশের যারা আপনার ফ্যান্স রয়েছে, আপনাকে যারা ভালোবাসা দিয়েছে অথবা ক্রিটিসিজম দিয়েছে, তাদের কাছেও আপনাকে বারবার প্রুভ করতে হয়েছে নিজেকে অনেক কিছু বলে। কিন্তু একটু ছোটবেলায় জার্নিতে ফেরত যেতে চাই আগে। তানজিয়া জামান মিথিলা আজকে যা যা করছে অথবা যেই জায়গায় এসেছে, সফলতার যেই জায়গাটা স্পর্শ করেছে, ছোটবেলায় কি আসলে প্ল্যানিংটা এমন ছিল কিনা যে যাব, অনেক মানুষ আমাকে দেখবে, ভালোবাসবে, নাকি ইচ্ছে ছিল যে গতানুগতিক বাচ্চাদের মাথায় যেগুলো ঢোকানো হয় যে তুমি বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার অ্যান্ড এটা হবে? না, ছোটবেলা থেকে আসলে আমি মেনলি বড় হয়েছি আমার বাবার সান্নিধ্যে। তো আমার আব্বু আসলে এমন একজন মানুষ ছিল, উনি ভীষণ রাইচাস একজন মানুষ ছিলেন। তো এবং উনি যে মেয়েদেরকে ঘরে আটকে রাখতে হবে বা মেয়েরা এটা পড়তে পারবে না, মেয়েরা এটা করতে পারবে না, এই ধরনের মানসিকতা ওনার ছিল না। তো একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে যদি বাবা এমন হয়, তখন কিন্তু ওই ফ্যামিলিতে ছেলে মেয়ে সমানভাবে বড় হয়। তো আমি এমন একটা ফ্যামিলি পেয়েছিলাম যেখানে আমি আসলে ভাবে বড় হয়েছি, এবং আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি পাইলট হব। আচ্ছা, এটা আমার ছোটবেলার ইচ্ছে ছিল, মানে আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল, আকাশ ছুঁয়ে ফেলেছেন কিন্তু সেটা যেভাবেই হোক। হ্যাঁ, তো তখন বুঝি নাই যে আমি মানে অ্যাক্ট্রেস হব বা মডেলিং করব বা একসময় মিস বাংলাদেশ হব এবং বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করব, এ ধরনের কোনো প্ল্যান ছিল না। বাট আমি শিওর গডের প্ল্যান ছিল সেই জায়গা থেকে এখানে আসা, বাট আমার কোনো প্ল্যান ছিল না। আচ্ছা, প্রথম কোন বিষয়টা বা কোন চিন্তাটা আসলে আপনাকে ড্রাইভ করলো যে আপনি আমাদের এই ইন্ডাস্ট্রিতেই কাজ করবেন? এটা নিয়ে আসলে ছোট্ট করে একটু বলি, এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমার একটা ওই সময়ে, যেহেতু আই ওয়াজ ভেরি ইয়াং, আমি যখন কাজ শুরু করছি, আই থিঙ্ক আই ওয়াজ 16 or 17 আই থিঙ্ক, নট 16। তো তখন আমার একটা রিলেশনশিপ ছিল। তো হয় কি, রিলেশনশিপ ভেঙে গেলে মেয়েরা আছে না, ঠিক আছে আমি তোমাকে দেখাই দিব, এটা প্রুভ করব, আই উইল প্রুভ মাইসেলফ। ওই জায়গা থেকে আসলে কাজটা আমি স্টার্ট করছিলাম, মানে একটা চ্যালেঞ্জ নিয়ে। হ্যাঁ, কোনো প্ল্যান ছিল না। তো কাজটা করতে যখন আমি আসছি, তখন কিন্তু আমার প্রায়োরিটি ওয়াজ ডিফারেন্ট, যে আমি এখানে জাস্ট হ্যাঁ একজনকে দেখাতে হবে এই জন্য। পরে কাজটা করতে এসে আমি বুঝছি যে না, এই কাজটা তো আমাকে সম্মান করতে হবে। কাজটা করতে এসে আমি কাজটাকে ভালোবেসে ফেলছি। আচ্ছা, তো সেই জায়গা থেকে আসলে আমার কাজের স্টার্ট। বাট ওরকম কোনো প্ল্যান ছিল না, পরে আসলে এটাকে ওই প্রফেশন হয়ে গেছে। মানে অলমোস্ট বিষয়টা এমন যে রিভেঞ্জ নিতে গিয়ে করা হয়েছে, কিন্তু পরে ভালোবাসাটা হয়ে গেছে। মানুষ বলে না কিছু হয় ভালোর জন্য হয়, অবশ্যই। আপু, আমরা আরো গল্প করবো, আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমরা আজানের বিরতিতে যাচ্ছি। দর্শক, আজানের বিরতির পর আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন লাইফ অ্যান্ড বিউটি। আপু, কথা বলছিলাম যে কি কাজ করতে এসে আসলে কাজের প্রতি ভালোবাসাটা কি হয়ে গেছে, এবং আসলে যতটুকু অ্যাচিভমেন্ট আপনি চেয়েছিলেন নিতে, আপনাকে কিন্তু আল্লাহ তার থেকে অনেক বেশি দিয়ে দিয়েছে, রাইট? সো ভালোবাসার সেই জায়গাটা থেকেই তো নিশ্চয়ই হয়েছে। তো আপনার জার্নিটা যদি আমরা শুরু থেকে এই পর্যন্ত দেখি, আমি বলছিলাম শুরুতেই যে কিছু কিছু মানুষকে এক্সট্রা এফোর্ট দিতে হয় নিজেদেরকে প্রুভ করবার জন্য, এবং আমাদের সমাজে এখনও এমন একটা ব্যবস্থা বা আমাদের সিস্টেমটা, আমাদের মেন্টালিটি অথবা আমাদের যেই দেখার পরিধি, সেটা এখনো পর্যন্ত তেমন যে মেয়েদেরকে আসলে আরেকটু ডাবল এফোর্টই দিতে হয়, একটু জাস্ট রিকগনিশন বা অ্যাকনলেজমেন্টের জন্য। সো মিস ইউনিভার্স বাংলাদেশ
ক্রস করে যখন আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য দেশের বাইরে গেলেন, সেখানকার জার্নিটা আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আপনার গ্ল্যামারাস সাইডগুলো দেখেছি, কিভাবে আপনি প্রেজেন্ট করছেন নিজেকে সেটা দেখেছি, বাট সেটার পেছনের স্ট্রাগলটা আমরা একটু জানতে চাই। তারও আগে যদি আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে যে তানজিয়া জামান মিথিলাকে আমরা দেখছি, তাকে তৈরি করতে হার্ডওয়ার্ক কত করতে হয়েছে এবং কি কি জায়গাগুলো আসলে মাথায় রাখতে হয়েছে? এটা তো আসলে এটা নিয়ে বায়োপিক হওয়া উচিত, কারণ এটা এত অল্প সময়ের মধ্যে আসলে পুরো আমি বলতে পারবো না, বাট কিছু কথা বলতে পারবো যেটা আসলে কোনো জার্নি ইজি না। যে কোনো জায়গায় যে কোনো সাকসেস, এভরি সাকসেস হ্যাভ আ ডিফারেন্ট কাইন্ড অফ কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস। তো সেই জায়গা থেকে আমাকেও অনেক জিনিস স্যাক্রিফাইস করতে হয়েছে, কম্প্রোমাইজ করতে হয়েছে, অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে, অনেক রাত গেছে, সারা রাত কান্না করছি, অনেক কাজ পাবার কথা পাই নাই, অনেক কাজে দেখেছি সিন্ডিকেটের কারণে কাজটা আমি করতে পারিনি কোয়ালিটি থাকলেও, অনেক কাজ দেখেছি হ্যাঁ অমুকের বয়ফ্রেন্ড আছে, অমুকের জামাই আছে, এটা আছে ওটা আছে, সেসব কারণে অনেক অনেক এই ধরনের অনেক কিছু লাস্ট স্টেজে এসেও কিন্তু আপনাকে এই ধরনের একটা হ্যাঁ, এখনো করতে হয়, ইন্টারন্যাশনালি, ন্যাশনালি না, জাস্ট হ্যাঁ, এখনো করতে হয়। তো সেই জায়গা থেকে হ্যাঁ নিজের কাছে ছোট লাগে, বাট আমার কাছে আমি না কখনো হাল ছাড়িনি। আমার কাছে মনে হয় যে পজিটিভিটি ব্রিংস পজিটিভ থিংস। তো সেই জায়গা থেকে আমি যত কিছুই হোক নেগেটিভ জিনিসে আজকে যাব না। একটা জিনিস শুধু বলতে চাই, যদি তুমি কোনো কিছু চাও মন থেকে এবং তুমি ওটার জন্য কাজ করো, কমিটেড থাকো, কনসিস্টেন্ট থাকো, তাহলে তুমি কাজটা করতে পারবা। গিভিং আপ ইজ নেভার অ্যান অপশন, বাট ডোন্ট গিভ আপ। ট্রু, ঠিক বলেছেন, সুন্দর বলেছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ অথবা মিস ইউনিভার্স বাংলাদেশ যখন আপনি রিপ্রেজেন্ট করেন, সবারই তো আসলে জিজ্ঞাসা করা হয় না একটা পর্যায়ে তুমি আসলে কি কারণে এই জায়গাটাতে এই ক্রাউনটা তুমি চাইছো, তুমি কি পারপাস সার্ভ করতে চাইছো, অথবা তোমার মূল উদ্দেশ্য কি? তো সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে একটা প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়েছেন, রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশকে, কোন উদ্দেশ্য নিয়ে, কি জিনিসটাতে আপনি চেঞ্জ আনতে চান, বা তেমন সুযোগও যদি পান তাহলে কোন জিনিসটাতে সবার আগে চেঞ্জ আনবেন আমাদের সোসাইটিতে? আমি এখানে বিউটি কুইনের মতো চাইলে আনসার করতে পারবো, বাট আমি এটা করবো না, কারণ এটা আসলে যেটা আসলে মানুষ বলে এটা আসলে করে না, সো ওটা আমি বলবো না। বাট আমার কয়েকটা চিন্তা ছিল, যে চিন্তা থেকে আমি আসলে গেছি। আমার ফার্স্ট যেটা চিন্তা ছিল যে বাংলাদেশে আসলে কেউ কখনো না কোনো টাইটেল নিয়ে আসতে পারেনি এখন পর্যন্ত, যেখানে মিস ইউনিভার্সের মতো প্রোগ্রাম অলমোস্ট 74 ইয়ার্স ধরে হচ্ছে। তো সেখানে বাংলাদেশে কোনো তো মানে কোনো পজিশন নিয়ে আসতে পারে নাই, ক্রাউনও আনতে পারে নাই। নট অনলি মিস ইউনিভার্স, কোনো বিউটি প্যাজেন্টেই না, ওরকম বড়গুলি, আমি ছোট ছোটগুলির কথা বলছি না, যেটা ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন আছে, যেটা সবাই দেখে যে আচ্ছা ঠিক আছে কে হলো। তো সেটা আমার একটা প্ল্যান ছিল যে ওকে লেটস ট্রাই। এটা আমার নাম্বার 1 কজ ছিল। নাম্বার 2 ছিল, আমি যেহেতু অনেক দিন ধরে আমি আমার নিজের একটা এনজিও টাইপ আছে, যেটা রাইজিং স্টার চ্যারিটি, যেটার আন্ডারে আমি কাজ করছি মোর দ্যান 10 ইয়ার্স, এবং সেখানে ওই থ্রু দিয়ে আমি কিন্তু অনেক মানুষকে অনেক হেল্প করি। মানে আমি যেটা ইনকাম করি, হ্যাঁ আমার কন্ট্রিবিউশন। মাঝে মাঝে যদি দেখি খুব বড় কোনো প্যান্ডেমিক হচ্ছে বা বন্যা হচ্ছে বা কোনো ঝামেলা হচ্ছে, তখন আমি আমার কিছু ফ্রেন্ডস আছে ওদেরকেও বলি যে কিছু কন্ট্রিবিউট করো, ওখান থেকে চেষ্টা করি। এবং আমি এবং মাহি আমরা অনেক জায়গায় গিয়ে কিন্তু দিয়ে আসছি, ছবিও আমরা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দিতাম। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যদি মিস ইউনিভার্সের থ্রু দিয়ে কিছু একটা করতে পারি, মেবি আই ক্যান হেল্প আওয়ার পিপল, যারা আসলে অ্যাকচুয়ালি মানে যারা রিয়েলি আন্ডার প্রিভিলেজড। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশ এজ আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেখানে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, পলিটিক্যাল সিচুয়েশন এমন, এবং মেয়েদের কোনো ভয়েস নাই। সব থেকে বড় যে জিনিস, একটা মেয়েকে অনেক সাফার করতে হয়, বেশি পড়াশোনা করলেও কথা শুনতে হয় যে মেয়ে শিক্ষিত, বিয়ে করা যাবে না, বেশি শিক্ষিত, বেশি কম শিক্ষিত হলো না মেয়ে পড়াশোনা করতে জানে না, ছেলে মেয়ে মানুষ করবে কে। পুরো এমন একটা জিনিস যে মেয়েদেরকেই সব জিনিসটার পুরা ওজনটা মেয়েদের উপর দেওয়া হয়। তো আমার কাছে মনে হয়েছিল যে যদি আমি এটা করতে পারি তাহলে আই ক্যান বি দ্য ভয়েস ফর দ্যাম, এবং মেবি কিছু মেয়ের জন্য আমি কাজ করতে পারবো। মেবি আমি অনেক মানুষের জন্য করতে পারবো না, বাট মেবি কিছু মানুষের জন্য কাজ করতে পারবো। সেই জায়গা থেকে আসলে আমার ইনিশিয়েটিভ ছিল, এছাড়া কিছু না। সেটাকে আপনি অর্জন করতে পেরেছেন, সেই জায়গাটা, সেই ভয়েসটা বা সেই পাওয়ারটা? যেহেতু আমি তো ভীষণ গোল ওরিয়েন্টেড, আমি ফার্স্ট হবার চিন্তাই করেছিলাম, এবং কোনো জায়গায় গেলে আমাদের জন্য আপনি কিন্তু প্রথমেই হয়েছেন। আমাদের এখান থেকে আসলে যদি এটা আমি না বলি তাহলে হয় না, সেটা হচ্ছে যে
সবার এত আগ্রহ দেখেছি যে যদি টাকা দিয়েও ভোট দিতে হয় দেব, বাট যেহেতু সেও এত হার্ড ওয়ার্ক নিয়ে কম্পিট করছে, আমাদের এতটুকু এফোর্টে যদি সম্ভব হয়, আমাদের বাংলাদেশ যদি আসলে মাথা তুলে দাঁড়ায়, সেটা কিন্তু সবারই ছিল। হ্যাঁ, এবং আমার কারণে আমি ওই সময়ে পলিটিক্যাল সিচুয়েশন এত খারাপ এবং পুরো দেশেই কিন্তু ঝামেলা, সবকিছু বাজার দ্রব্যের দাম বেড়ে গেছে, একটা হুলুস তুলুস অবস্থা। হ্যাঁ, তো ওই সময়ে আমার জন্য পুরো বাংলাদেশ একসাথে ইউনাইট হয়েছে এবং পুরো বাংলাদেশের জন্য সাপোর্ট করছে। এর থেকে বড় জিনিস আসলে আমার আর পাওয়ার নাই। এবং ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ কোনো জায়গায় পিপল চয়েসে নাম্বার 1 হয়েছে ওই সময়, হোক কিছুদিনের জন্য, বাট এটা কিন্তু হিউজ। বাংলাদেশ একটা নন সেস কান্ট্রি এবং কখনো বিউটি প্যাজেন্ট নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের আসলে অত বেশি আগ্রহ ছিল না। যেটা আপনি বলছেন সেটাও কিন্তু কারণ হতে পারে যে কেউ হয়তো এই পর্যন্ত যেতে পারেনি যেখানে বোঝানো যায় যে উই ক্যান প্রুভ আওরসেলফ। হ্যাঁ, তো আমার কারণে, অবশ্যই বাংলাদেশের নামের কারণে আমাকে কিন্তু মানুষ এই জিনিসটা দেখিয়েছে। তো এটাও কিন্তু আসলে একটা নাম্বার 1 হওয়ার মতো, মানে বাঙালিকে আপনি একটা সময় পর্যন্ত একত্রিত করতে পেরেছেন, এটা আপনার একটা ক্রেডিট। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার আসলে কোনো ওরকম কষ্ট নাই, বাট স্টিল আমি 1 নাম্বারের জন্যই কাজ করেছিলাম। যদি হতাম তাহলে হয়তো অনেক কিছু করতে পারতাম, যেহেতু হয়নি। ওই যেটা বললাম, আমাদের জন্য আপনি 1 নম্বরে এবং বিভিন্ন বিষয়, বিভিন্ন সেগমেন্টসে কিন্তু আপনি হাইলাইটেড হয়েছেন। সো ন্যাশনাল কস্টিউম যে রাউন্ডটা ছিল, ন্যাশনাল কস্টিউমের যে রাউন্ডটা, সেই রাউন্ডটাতে কিন্তু আমরা দেখেছি যে মানে আমরা আসলে ভাবিনি যে একটা কস্টিউমকে একটা থিম এত সুন্দর করে সেই জায়গাতে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। সো সেটা আপনি করে দেখিয়েছেন। আমার মনে হয় প্রথমে একটু আমি আমাদের দর্শকদেরকে দেখিয়ে নিয়ে আসি আরও একবার, তারপরে আমরা সেটা নিয়ে কথা বলবো। দর্শক, আমরা চলুন একটু দেখে আসি সেই বিউটিফুল কস্টিউম যেই রাউন্ডটা আছে, সেখানে আসলে তানজিয়া জামান মিথিলা আমাদেরকে কি দেখিয়েছে। চমৎকার। আপনাকে মানে ন্যাশনাল কস্টিউম রাউন্ডে কি আপনি একটা ড্রেস পরার জন্যই প্রিপারেশন নিয়ে গেছিলেন নাকি আরো কিছু ছিল? না, ন্যাশনাল কস্টিউম আমি জামদানি পরতে চেয়েছিলাম। আমার সবসময় মাথায় ছিল আমি যদি কখনো কোনো বিউটি প্যাজেন্টে যাই তাহলে আমি জামদানি পরবো, এটা আমার মাথায় ছিল সব সময়। আচ্ছা, সেই কনফিডেন্সটা কি আপনার ছিল যে আপনি আসলে আপনার ন্যাশনাল কস্টিউমকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন অন্য সবার তুলনায়? আমার সবথেকে বড় যেটা মনে হয়েছিল ওই জায়গাটাতে, যে ন্যাশনাল কস্টিউম মানে কিন্তু এমন একটা জিনিস যে জায়গায় তোমার নিজের হেরিটেজ, নিজের কালচার এবং যেটা আসলে শত শত বছর ধরে যেটা বাংলাদেশের ঐতিহ্য, সেটা কিন্তু আমাদের জামদানি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে জামদানিটা কিন্তু আমার জন্য ভীষণ চ্যালেঞ্জের একটা ব্যাপার ছিল, কারণ জামদানি কিন্তু খুব প্লেন। জামদানির মধ্যে কিন্তু অত কোনো এমবেলিশমেন্ট বা ওরকম কিছু করা যায় না, মানে খুব গ্লিটার্ড কিছু আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় প্লেন জামদানি দেখতে যত এলিগেন্ট লাগে, আমার কাছে মনে হয় জামদানির মধ্যে কাজ করলে ভালো লাগে না। তো আমি কিন্তু ওটা ইগনোর করছি, জামদানিটা আমি ধরিনি এবং সাদা জামদানি চুজ করছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তখন আমার কাছে তখন আমি চিন্তা করছি কি করা যায়, এটাতে কি করা যায়। দেন অনেক চিন্তা করে দেন তারপরে আমি চিন্তা করে বের করছি যে আমাদের তো, আমরা বাঙালি নারীরা আমরা কিন্তু গোল্ড জুয়েলারি, অর্নামেন্টস পছন্দ করি। তো ওটা দিয়ে আমি চিন্তা করে আসলে একটা থিম তৈরি করেছি এবং তারপর ওটা আসলে রিপ্রেজেন্ট করেছি। এবং আমার মনে হয় যে অলমোস্ট সবাই কিন্তু কম বেশি জানে যে এই রাউন্ডটা বা এই অ্যাটায়ারটা প্রেজেন্ট করবার জন্য আপনার কত স্ট্রাগল করতে হয়েছে। আমার এটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে। আপু, একটু আপনার কাছে জানতে চাই, ক্যামেরার সামনের মিথিলা আর ক্যামেরার পেছনের মিথিলা কেমন? ক্যামেরার সামনে আমরা দেখেছি বোল্ড, কনফিডেন্স, আউটস্পোকেন এন্ড এভরিথিং। ক্যামেরার পেছনে আসলে কেমন মিথিলা? আমি ক্যামেরার পিছনেও আসলে এরকমই, আমার খুব বেশি একটা ডিফারেন্স আমার কাছে মনে হয় না ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনে আছে। আচ্ছা, স্পেশালি আফটার মাই মিস ইউনিভার্স জার্নি আমি লাইভে এসে কান্নাও করছি, আমি বলছি আমার কি ফ্লজ আছে, আমার কি আমি পারি না, কি করতে পারি। তো আমার কাছে মনে হয় এটার পরে আমার আসলে আই হ্যাভ নাথিং টু হাইড। তো সবাই কিছু সবকিছু জানে, আমি আর নতুন করে কোনো জিনিসটা আমি বলবো না যে আমি এমন না, আমি তেমন, আমি যেমন সেটা মনে হয় সারা বাংলাদেশের মানুষ জানে, ইতিমধ্যে জেনে গেছে। তো এটা আসলে আমি বলবো না যে খুব বেশি একটা ডিফারেন্স আমার ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনে আছে, ইটস সেম। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। আচ্ছা, আমরা জানি আপনি খেতে ভালোবাসেন। খেতে ভালোবাসি, হ্যাঁ, না খেলে তো মরে যাবো। খেতে তো সবাই ফুড লাভার একটা বিষয় আছে, খেতে। আই এম নট ফুডি। আচ্ছা, রান্না করতে পারেন? রান্না করতে পারি। আচ্ছা, আপনার রান্না করা বেস্ট ডিশ? গরুর মাংস। আপনি গরুর মাংস নিজে পছন্দ করেন? পছন্দ করি, বাট আমি তো বেশি খাই না, ওই 2-3 পিস খাই, বাট পছন্দ করি। হ্যাঁ। আচ্ছা, যেহেতু এখন চলচ্চিত্রে অভিনয় করছেন, কোন একটা ক্যারেক্টার আপনার ড্রিম ক্যারেক্টার, যে ধরনের একটা ক্যারেক্টার করতে পারলে আমার আসলে বেশ আমার ড্রিম ফুলফিল হবে? আমার 2টা ক্যারেক্টার করার ইচ্ছা আছে।
এবং আমি দুইটাই করব। আচ্ছা। একটা হচ্ছে চোখের বালিতে বিনোদিনীর যে ক্যারেক্টারটা ছিল ওই টাইপের একটা ক্যারেক্টার করার আমার খুব ইচ্ছা আছে, যেটা রবীন্দ্রনাথের একটা ক্যারেক্টার, যেটা আমাদের যেভাবে আগে আমি যেমন আমার নানিকে দেখতাম কোনো ব্লাউজ পরতো না, মেকআপ ছাড়া, সুন্দর লম্বা চুল, কালো চুল ছাড়া, হ্যাঁ র বিউটি যেটা বাঙালি নারীর, ওরকম একটা ক্যারেক্টার করতে চাই। পুকুরে গোসল করতেছে, কলস কাকে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু এটা দেখে বড় হয়েছি, মফস্বলে বড় হয়েছি। আর আরেকটা ক্যারেক্টার করবার ইচ্ছা আছে, কমপ্লিটলি অ্যাকশন। সল্ট দেখেছেন নিশ্চয়ই, টম রাইডার দেখেছেন, ওই টাইপের একটা একদম পুরো ফুল অ্যাকশন ফিল্ম করবার আমার ইচ্ছা আছে, যেটার মধ্যে জাস্ট মারামারি। আচ্ছা, একটা তো মোটামুটি রোমান্টিক অ্যান্ড চ্যালেঞ্জিং করা হয়েছে, আর বাকি দুইটা এই টাইপ অফ হলে মোটামুটি কভার করা হয়ে যায়। আচ্ছা, বিয়ে শাদী নিয়ে কি প্ল্যান? এই মুহূর্তে আমি কোনো এগুলি নিয়ে কিছু চিন্তা করছি না। আমার কাছে মনে হয়েছে নতুন আমি একটা ক্যারিয়ার শুরু করেছি, আমার এই মুহূর্তে এটা নিয়ে ফোকাস করা উচিত, বাট অবশ্যই করবো, বাট এখন না। আচ্ছা, যদি এমন হয় ক্যারিয়ার ওরিয়েন্টেড অথবা নিজেকে নিয়ে যারা অনেক বেশি ডেভেলপ থাকে, তাদের অমন ক্রাইটেরিয়া থাকে না, তবুও লাইফ পার্টনারের মধ্যে 3টা ক্রাইটেরিয়া কি কি থাকতে হবে? নাম্বার 1, লাইফ পার্টনারকে আমার কাজকে সম্মান দিতে হবে, কারণ আমার কাজকে সম্মান না দিলে ওই মানুষ আমাকে সম্মান করে না, এটা আমার নাম্বার 1। আর নাম্বার 2, মানে চেষ্টা করা উচিত যেন পারতপক্ষে আমাকে মিথ্যা কথা না বলতে, তাহলে একটা রিলেশনশিপের মধ্যে ট্রাস্ট ইস্যু হয়ে যায়। তো আমি প্যাথোলজিক্যাল লায়ারকে বিয়ে করতে চাই না। আর নাম্বার 3, গুড লুকিং। অবশ্যই আপনার সঙ্গে মানানসই হতে হবে। অনেস্ট ক্রাইটেরিয়া, মানে আমি একদম অনেস্ট বললাম, মানে এই 3টা, কারণ দেখেন ফাইনান্সিয়ালি আমি মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট, তো আমি ওই জায়গা থেকে আমার দরকার নেই যে আমি এইটা আমার খুঁজতে হবে, বাট একটা মানুষের সাথে আমি আছি যেন ঘুম থেকে উঠে তাকে দেখতে ভালো লাগে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওরকম যারা আসলে ট্রাই করছেন আপনার দৃষ্টি আকর্ষণ করবার, তারা কি ট্রাই করবেন না অলরেডি কেউ আছেন? নায়িকাদের তো এগুলি বলতে হয় না, ঠিক আছে, কেন এই ধরনের সোশ্যাল ওয়ার্কার হিসেবেই বলে দেন। না, আমি না, ট্রাই করতেই পারে, আই উইল সি। আচ্ছা, মানে অপশন খোলা আছে আর কি। হ্যাঁ, খোলা আছে। আচ্ছা, ধন্যবাদ আপু। আমাদের নতুন প্রজন্ম যারা আছে, অথবা মেয়েদের জন্যই যারা আসলে খুব ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, তাদের জন্য তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের পড়াশোনাটা ঠিক করে করা উচিত, তাহলে বাবা মা না দেখলেও, স্বামী না দেখলেও, বাচ্চা না দেখলেও তোমার পড়াশোনা তোমাকে দেখবে, কারো মুখাপেক্ষী হতে হবে। হ্যাঁ, এটা আমি বিলিভ করি। তো বিং ইন্ডিপেন্ডেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর স্পেশালি এই আমাদের মতো সোসাইটিতে একটা মেয়ে মানুষের পড়াশোনা না থাকলে, ফাইন্যান্সিয়ালি যদি ওই মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট না থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের থেকে না টর্চার হবে, তখন কিন্তু তোমার সবকিছু প্রবলেম হবে। তুমি একটা ঠিক পরিবেশে বড়, মানে দ্যাটস দ্য বেস অফ দি ভেরি বেসিক রিকোয়ারমেন্ট, খুব বেসিক, বাট এই বেসিকটাই আসলে আলটিমেট। পড়াশোনাটা সবাই করো, যে কারণেই হোক, যত সুন্দর হোক, যত কিছুই হোক, বাট পড়াশোনাটা ঠিক করে করো। মিস ইউনিভার্স বাংলাদেশ বলেছে, সো অবশ্যই এটা শুনতে হবে। অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনার জন্য অনেক শুভকামনা রইল লাইফ অ্যান্ড বিউটি এবং এটিএন বাংলার পক্ষ থেকে। আপনি আরো ভালো ভালো কাজ আমাদের উপহার দেবেন সেই কামনায়। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করছি আমাদের আজকের আয়োজন, আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।